প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আশালতা কলেজ এবং রাউজান অনলাইন কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের বাংলার ক্লাসে। আমরা প্রথমেই জানিয়ে দিই আমার পরিচয়টুকু। আমি রাজীব বিশ্বাস, প্রভাষক বাংলা বিভাগ, আশালতা কলেজ, রাউজান, চট্টগ্রাম। তো প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় নিয়ে প্রথমে শুরু করছি। একটা শব্দের প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। তো দেখো, এখানে আমি একটি শব্দ লিখেছি। এটি চট্টগ্রাম শহরের একটি বিখ্যাত বিউটি পার্লারের নাম। আমি তিনটি জায়গায় তিনটি ভিন্ন ভিন্নভাবে এই বানানকে আমি দেখেছি। একটু খেয়াল করো, প্রথমটাতে ভদ্র মহোদয় কিংবা ভদ্র মহোদয়া তিনি লিখলেন দন্ত শয়ে ট আকার রস্বই লরস্বইকার মূর্ধন্য শয়। দ্বিতীয় স্থানে তিনি আরেকটি জায়গায় তিনি লিখলেন এভাবে মূর্ধন্য শয় ট আকার রস্বই লরস্বইকার দন্ত শয়। আরেকটি জায়গায় তিনি লিখলেন মূর্ধন্য শয় ট আকার রস্বই লরস্বইকার মূর্ধন্য শয় ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনটি বানানের একটিও কিন্তু সঠিক নয়। তো চেষ্টা করেছেন যে কোনটি কোনটি সঠিক হবে সেই চিন্তা করে তিনি বিভিন্নভাবে সেটি লেখার চেষ্টা করেছেন, কিন্তু সর্বশেষ প্রয়াসটি যদি তার হতো, আরেকটু চেষ্টায় তিনি যদি এইভাবে লিখতেন বানানটি দন্ত শয়ট আকার রস্বই লরস্বইকার দন্ত শয়ট, এভাবে যদি তিনি লিখতেন তাহলে বানানটি শেষ পর্যন্ত শুদ্ধ হতো, কিন্তু আর এই শুদ্ধ বানানটি কোথাও দেখা গেল না। তো ভদ্র মহোদয়ের যদি এই নিয়মটি জানা থাকতো যে যে অতৎসম শব্দের বানানের মধ্যে কখনো মূর্ধন্য ষ ব্যবহৃত হবে না, এবং যদি ইংরেজি এস এর প্রতিবর্ণীকরণ হিসেবে যদি আমাকে লিখতে হয় তখন আমাকে দন্ত স লিখতে হবে, আর যদি এস এস এর প্রতিবর্ণীকরণ হিসেবে বা SION বা TION এর প্রতিবর্ণীকরণ হিসেবে যদি লিখতে হতো তাহলে তালব্য স ব্যবহৃত হবে। আরেকটি নিয়ম যে টবর্গীয় শব্দের সঙ্গে ইংরেজিতে দন্ত স ব্যবহৃত হবে ইংরেজি শব্দের বানানে বা এই অতৎসম শব্দের বানানে। এই নিয়মটি যদি তার জানা থাকতো তাহলে কিন্তু তিনি কখনোই এই ভুলটি করতেন না। শিক্ষার্থীবৃন্দ, বুঝতেই পারছো আমাদের আজকের বিষয় হচ্ছে বানান রীতি। বাংলা বানানকে একদম সহজীকরণ করার জন্য যে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রচেষ্টা হয়েছে। সর্বশেষ যেই বিষয়টি হয়েছে সেটি হচ্ছে 2012 সালে বাংলাদেশের প্রথিতযশা কয়েকজন মনীষীকে নিয়ে প্রমিত বাংলা বানান রীতি নামে একটি সর্বজনীন একটি বানান রীতি চালু করা হয়েছে বাংলা একাডেমি কর্তৃক। আমরা সেই নিয়মটি অনুসারে আমরা এই যে বানান রীতি আমরা আলোচনা করব। তো প্রমিত বাংলা বানানের যে তৎসম শব্দের বানানের যে রীতি বা নিয়ম, সেই নিয়মগুলোর মধ্যে প্রথম যে নিয়মটি সেটি হলো যে এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম শব্দের বানান সবসময় অপরিবর্তিত থাকবে। এই নিয়মে বর্ণিত অর্থাৎ এই যে আমরা যে নিয়মটা বর্ণনা করব, প্রমিত বাংলা বানানের যে নিয়মটা বর্ণনা করব, সেই নিয়মে বর্ণিত কিছু ব্যতিক্রম ছাড়া বাকি সমস্ত কিছুতে তৎসম শব্দের বানান সবসময় অপরিবর্তনীয় থাকবে। এটা কোনো উদাহরণ দরকার নেই, এই নিয়মটি এভাবেই লিখতে হবে। দ্বিতীয় নিয়মটি সেটি হলো যে সকল তৎসম শব্দের বানানে রস্বই রস্বৌ দীর্ঘই দীর্ঘ উভয়ই শুদ্ধ, সে সমস্ত ক্ষেত্রে কেবল
রস্বই রস্ব বা তাদের কার চিহ্ন ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে যেখানে উভয়টাই শুদ্ধ সেখানে রস্বই রস্ব বা তাদের কার চিহ্ন ব্যবহৃত হবে, দীর্ঘই বা দীর্ঘ ব্যবহৃত হবে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কিংবদন্তি, গাড়ি, বাড়ি, খঞ্জনি। ঠিক আছে, এরকম আরও প্রচুর শব্দ, পদবী, তারপর পল্লী, ভঙ্গি, মঞ্জরি, এই সমস্ত বানানগুলোতে সবসময় কি ব্যবহৃত হবে? সবসময় রস্বই বা রস্ব এবং তাদের কার চিহ্ন ব্যবহৃত হবে। এবার যে তৃতীয় যে নিয়মটি, 3 নম্বর নিয়মটি, সেটি হচ্ছে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। তো শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, রেফের পর, রেফ তো চিনি আমরা, তাই না? রেফ অর্থাৎ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, দ্বিত্ব হবে না। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন কিছু কিছু বানান আমরা আগে একসময় এইভাবে লেখা হতো, ক আকার অন্তস্তজ রেফ দিয়ে কার্য। ঠিক আছে, তারপর হচ্ছে চক্রবর্তী। ঠিক আছে, এটা তয়তো দিয়ে দিতে হতো, চক্রবর্তী, এভাবে। ঠিক আছে, তো কিন্তু বর্তমান নিয়মে এই নিয়মটি কি হবে? এগুলো বর্জিত হবে। অর্থাৎ রেফের পর এই যে অন্তস্তজ দেওয়া হয়েছে, তারপর আবার যে জফলা দেওয়া হয়েছে, এটি দ্বিত্ব হয়ে গেছে। আর এখানেও তয়তো, রেফের পরে তয়তো দেওয়া হয়েছে, তাহলে এটি বর্জিত হবে। এটি বর্জিত হয়ে কি হবে? বানানগুলো হবে এরকম, কার্য, চক্রবর্তী। ঠিক আছে, এরকম রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এবার চতুর্থ যে নিয়মটি আমরা পড়ব সেটি হচ্ছে সন্ধির ক্ষেত্রে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে, ক খ গ ঘ পরে থাকলে, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ময়ের স্থানে, ঠিক আছে, পূর্বপদের অন্তঃস্থিত ম এর স্থানে অনুস্বার লেখা যাবে। ঠিক আছে, অনুস্বার হবে। যেমন অহম যোগ কার, এইভাবে সন্ধিটা হচ্ছে, তাই না? এখানে শব্দটা কি দাঁড়াচ্ছে? অহংকার, অহংকার, এইভাবে লেখা যাবে। ঠিক আছে, এভাবে সঙ্গীত, সম যোগ গীত, তাহলে সঙ্গীত, এভাবে লিখতে হয়। 4 নম্বর নিয়মটি গেল। এবার 5 নম্বর যে নিয়মটি সেটি পড়বো আমরা, সংস্কৃত 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 ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘইকারান্ত রূপ, দীর্ঘইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে
সমাসবদ্ধ হলে সেখানে রস্বইকার হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেখো গুণী যে জন, গুণী বানান কিন্তু সাধারণত দীর্ঘইকার, কিন্তু যখন গুণীর সঙ্গে যখন জন যুক্ত হয়ে যাবে, গুণী যে জন সমাসবদ্ধ রূপ যখন দাঁড়াবে, তখন গুণীজন এভাবে হয়ে যাবে। আবার প্রাণী হচ্ছে বানান এরকম প্রাণী, কিন্তু যখন প্রাণী সম্পর্কিত বিদ্যা যদি হয় তাহলে প্রাণী বিদ্যা, প্রাণীবিদ্যা এমন হয়ে যাবে বানানটি। তাহলে সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দে, এই যে ইন প্রত্যয়ান্ত মানে গুণ প্লাস ইন, গুণিন, গুণের সঙ্গে ইন প্রত্যয় যুক্ত হয়ে গুণী হয়েছে। তাহলে ইন প্রত্যয়ান্ত শব্দে যদি দীর্ঘইকারান্ত রূপ, দীর্ঘইকারান্ত রূপ মানে এই যে দীর্ঘইকারান্ত, এখানে দীর্ঘইকারান্ত আছে, এই রূপটি যখন সমাসবদ্ধ হবে তখন রস্বইকার হয়ে যাবে, গুণীজন প্রাণীবিদ্যা। ঠিক একইভাবে একই নিয়মের অন্তর্ভুক্ত সেটি হবে ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত বা তা যুক্ত হলে, একই নিয়মের মধ্যে যদি ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত বা তা যুক্ত হলেও রস্বইকার হবে। যেমন দেখো প্রতিযোগী, প্রতিযোগী থেকে যখন প্রতিযোগিতা হয়ে যাবে, তা যখন যুক্ত হবে তখন হয়ে যাবে প্রতিযোগিতা। ঠিক আছে? একইভাবে মন্ত্রী, মন্ত্রীর সঙ্গে যখন তয়ব যুক্ত হবে, মন্ত্রিত্ব যখন হয়ে যাবে তখন হবে কি ম দন্ত নয় তো রফলা রস্বইকার তয়ব। ঠিক আছে? মন্ত্রিত্ব। তাহলে দেখো ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত বা তা যুক্ত হলেও রস্বইকার হবে। এবার এই প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের নিয়মের মধ্যে সর্বশেষ যে নিয়মটি সেটি হচ্ছে যে শব্দ শেষে বিসর্গ বর্জিত হবে। শব্দ শেষে বিসর্গ ব্যবহৃত হবে না, শব্দ শেষে বিসর্গ ব্যবহৃত হবে না। যেমন কিছু কিছু শব্দ, যেমন আমরা প্রথম আগে ব্যবহার করা হতো এইভাবে, প্রধানত, বিশেষত, কার্যত, এই যে শব্দগুলো ব্যবহৃত হতো, এই শব্দগুলো এখন আর এই যে এগুলোতে বিসর্গ ব্যবহৃত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা যে বিষয়টি মূলত শিখলাম সেটি হচ্ছে আমাদেরকে বানান শুদ্ধ করে লিখতে হবে। ঠিক আছে? বানান শুদ্ধ করে না লিখলে নানা রকম বিভ্রাটের মধ্যে পড়তে হয়। অনেক সময় দেখা যায় এই বানান শুদ্ধ করে না লেখার কারণে অর্থের মধ্যে নানা রকম দেখা যাচ্ছে, সমস্যা দেখা যাচ্ছে অর্থের মধ্যে। যেমন দেখো, আমাকে একজন এই একটা বাক্য আমাকে একজন বলল যে কড়ি দিয়ে কড়ি কিনি। কি করি দেখো বাক্যটি দেখো, কড়ি দিয়ে কড়ি কিনে কি করি কি করি। এখানে সব জায়গায় যদি আমি যদি এই বানানগুলো যদি যথাযথভাবে না লিখে সবগুলো যদি একই রকম লিখতাম তাহলে কিন্তু সমস্যাটা প্রকট হয়ে যেত।
ঠিক আছে, এখানে দেখো তিনটি কড়ি ব্যবহৃত হয়েছে। প্রথম কড়ি হচ্ছে ক ডবিন্দুর রস্বইকার কড়ি, দ্বিতীয় কড়ি হচ্ছে ক ববিন্দুর দীর্ঘইকার কড়ি, তারপর তৃতীয় কড়িটা হচ্ছে ক ববিন্দুর রস্বইকার কড়ি। তাহলে এখানে তিন রকম অর্থবোধক শব্দ। এখানে এ কড়ি মানে হচ্ছে টাকা, ক ডবিন্দুর রস্বইকার, কড়ি মানে হচ্ছে টাকা, ক ববিন্দুর দীর্ঘইকার, এ কড়ি মানে হচ্ছে হাতি। মনে রাখবে, ক ববিন্দুর দীর্ঘইকার কড়ি মানে হচ্ছে হাতি। আর এই কড়ি ক ববিন্দুর রস্বইকার, যদিও বা সব উচ্চারণ প্রায় একই রকম। এখানে ক ববিন্দুর রস্বইকার কড়ি মানে হচ্ছে এই যে আই ডু, আমি করি, এই জাতীয়, অর্থাৎ আমাকে দিয়ে যে কাজ করা হয়, যা করা হয় সেই করি, এই করিটা হচ্ছে এখানে কর ধাতুর যে মানে উত্তম পুরুষের সঙ্গে ব্যবহৃত যে রূপটি, সেটি হচ্ছে করি। তাহলে এই বানান বিভ্রাট আমাদের ঘুচে যাবে যতক্ষণ পর্যন্ত মানে আমরা এই বাংলা প্রমিত বাংলা বানানের নিয়মগুলো আমরা মাথায় রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আমাদের এই যে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের লেখায়, লেখনীতে, যাতে আমরা সব সময় আমরা বানানটি শুদ্ধভাবে লিখি এবং সর্বজনবদ্ধভাবে লিখি, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা এই বানানের প্রমিত বাংলা বানানের নিয়মগুলো মাথায় রাখবো। তো এই বানানের ক্লাসটি একটি ক্লাসে কখনোই সম্ভব নয় শেষ করা, আমরা আরও কয়েকটি ক্লাসে বানানের উপরে নেব। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই।